ইসরায়েলের বিরতিহীন রকেট হামলা নরকে পরিণত করেছে রাফাকে। বারুদ বোমা থেকে বাঁচতে বিভিন্ন দিকে ছুটছেন ফিলিস্তিনিরা। তবে পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা আর বুলেটে প্রাণ যাচ্ছে তাদের। খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াসি, দেইর আল বালা সহ মধ্য ও উত্তর গাজার বিভিন্ন গন্তব্যে ঢল নেমেছে বাস্তুচ্যুতদের। একটুখানি জায়গা পেলেই তাঁবু টাঙিয়ে আশ্রয় নিচ্ছেন তারা। রাফা ইসরায়েলি পদাতিক বাহিনীর প্রবেশের পর শহর ছেড়েছেন 6 লাখ মানুষ। বোমার আঘাতে আমার বাড়িতে 10 জনের প্রাণ গেছে। আমার ছেলে, ছেলের বউ, স্বামী কেউ বেঁচে নেই। আল নুসিরাত জাবালিয়া সব ধ্বংস করে দিয়েছে দখলদাররা। এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়েও বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। প্রকাশ্যে রাফা ইসরায়েলি অভিযানের বিরোধিতা করছে মিশর। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাল্টা অভিযোগ, ক্রসিং বন্ধ করে গাজার মানুষকে জিম্মি করেছে কায়রো। তবে একে অযৌক্তিক বক্তব্য বলছেন মিশরের কর্মকর্তারা। এছাড়া ইসরায়েলের সাথে সমন্বয় করে গাজায় সহায়তা বণ্টনে অস্বীকৃতি জানিয়েছেন তারা। হামাস আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়েছে ইসরায়েলি সেনারা। শত্রু ভেবে নিজ সেনাদের ওপরই আক্রমণ করছে তারা। ভবনের ভেতরে লুকিয়ে থাকা প্যারাট্রুপার বাহিনীকে হামাস যোদ্ধা ভেবে গোলা ছোড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। জানালা দিয়ে বন্দুকের নল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত নেয় ট্যাঙ্কার বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 5 জনের, আশঙ্কাজনক অবস্থা আরও কয়েকজন জায়নবাদী সেনার। চলমান সংঘাতে প্রথমবারের মতো ইসরায়েলের 35 কিলোমিটার ভেতরে সফলভাবে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দখলদারদের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত করেছে তাদের ড্রোন। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি, গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চল অনিরাপদই থাকবে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। মেজবাউল হায়দার চৌধুরী, ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান। উপজেলা রাজনীতি মাতিয়ে বেরিয়েছেন গেল 5 বছর। করেছেন স্থানীয় প্রশাসনের সব কাজ। সুখে দুঃখে ওনাদের সন্তান হয়েছিলাম, ওনাদের সেবক হয়েছিলাম। অথচ 5 বছর যে দায়িত্ব পালন করেছেন মেজবাউল হায়দার চৌধুরী, তার হয়নি কোনো গেজেট, হয়নি শপথ। নথি ঘেটে পাওয়া যায় 2019 সালে উপজেলা নির্বাচনে তিনি সহ প্রার্থী হন 3 জন। 2 জনের প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। হাইকোর্টে রিট করেন প্রার্থিতা বাতিল হওয়া 2 প্রার্থী। এত সবের ভিড়ে আর গেজেটের কথা মনেই করেনি সরকার। এসব ঘটনায় বিস্মিত হাইকোর্ট মেজবাউল হায়দার চৌধুরীর দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা করেন। মাননীয় হাইকোর্ট বিভাগ বিস্ময় প্রকাশ করেছেন এবং সেক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং রায়ের অনুলিপি মাননীয় হাইকোর্ট বিভাগ মন্ত্রিপরিষদ সচিবের বরাবরও প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। 5 বছরে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে মেজবাউল হায়দার চৌধুরী বেতন বাবদ যে 33,26,619 টাকা তুলেছেন, তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের নির্দেশও দেন হাইকোর্ট। উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুবাদে বেতন ভাতাদি এবং বিভিন্ন সুবিধা ভোগ করেছেন, সেই সুবিধাদি সরকার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার রায়ের হাতে পাওয়ার 3 মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ নির্দেশ দিয়েছেন। এ মামলায় হাইকোর্টে আইনজীবী নিয়োগ করেছিলেন মেজবাউল হায়দার চৌধুরী, তবে এ নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। 95 বছর বয়সের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ দমাতে পারেনি লং মার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে। ব্যারাজ নির্মাণ করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরোধিতা করে 1976-এর 16 মে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া ঐতিহাসিক লং মার্চ শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। গঙ্গা পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে 1952 সন থেকে। 52 থেকে 70 পর্যন্ত পাকিস্তান সরকার সিরিয়াসলি নেয়নি, ভারত তার মতো কাজ করে গেছে। একবারই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশকে ভাসানীর ফারাক্কা মার্চের দিন। আমি ভারতীয় প্রতিনিধিদের কাছে শুনেছি তারা সত্যিই ঘাবড়ে গেছিল যে ভাসানী আসলো বোধহয় এটা ভাঙতে। যে স্পিরিটকে ধারণ করে সেই সময় মজলুম জননেতা মাওলানা
আব্দুল হামিদ খান ভাসানী সেই আন্দোলন শুরু করেছিল। সেই স্পিরিটকে কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক শক্তি, আমাদের দেশের যে এখানে বিভিন্ন সামাজিক বা পরিবেশ আন্দোলন যারাই করেন না কেন, সেই শক্তি কিন্তু আসলে ধারণ করতে পারে না। তিস্তা ব্যারেজ দিয়ে ভারত 1975-এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে। পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। গঠন করা যায়নি এর বিরোধিতা করে জনমত। ফল হয়েছে 48 বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির হাহাকার। ফারাক্কাতে উজানে প্রচুর পরিমাণ পানি প্রত্যাহার করা হয়। উত্তরপ্রদেশ, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার প্রচুর পানি তুলছে। আমাদের এখানে যে তলানিটা থাকে সেটা ফারাক্কার পরে যে পানিটা আসে সেটার কারণে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে উপনদী শাখা নদীগুলো আছে, শাখা নদী, সেগুলো পানি পায় না। আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ সকল কিছুর সাথে কিন্তু আসলে সম্পর্কিত। সেই সম্পর্কগুলো কিন্তু আসলে ধ্বংস করা হয়েছে। আমাদের কৃষিকে ধ্বংস করা হয়েছে, আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করা হয়েছে, আমাদের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে, এবং আমাদের যে জাতিগত অধিকার, সেই অধিকারের জায়গায় কিন্তু একটা বড় পেরেক কিন্তু আসলে ঠেকে দেওয়া হয়েছে। অবশ্য 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়, যা কিছুটা হলেও প্রাপ্য পানি নিশ্চিত করতে ভূমিকা রাখছে। তবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছর পর। আমরা বিশ্বব্যাংকের পরামর্শে ভূগর্ভস্থ পানির দিকে ঝুঁকে পড়েছি, কিন্তু সেটাও স্যাচুরেশনে চলে গেছে। এখন এনভায়রনমেন্টটাকে বাঁচানোর জন্য সারফেস ওয়াটারের বিকল্প নেই। অতি দ্রুত আমাদের সাইড থেকে পলিটিক্যাল মাস্টারদেরকে নড়ানো, যাতে তারা ভারতের সাথে নেগোসিয়েশন শুরু করে। ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয়, ভারতের মালদহ, মুর্শিদাবাদ সহ আরও উজানে, বিহার ও উত্তরপ্রদেশে আকস্মিক বন্যা, নদী ভাঙনে প্রতি বছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ। সরওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। গঙ্গা নদীতে 1975 সালে ফারাক্কা বাঁধ তৈরি করে ভারত, যা ভাটি অঞ্চলের দেশ বাংলাদেশের নদী ও প্রাণ প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। এর প্রতিবাদে 1976 সালের 15 মে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করে সারা ফেলে দেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যা পরে ফারাক্কা দিবস হিসেবে পালন শুরু হয়। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, যেখানে বক্তারা অভিযোগ করেন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দাসত্বের কবলে পড়েছে বাংলাদেশ। এই রকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যেই রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা। এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর 2 বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে, দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নিজ স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে সরকার। আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। এই সময় আগামীর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলে আবার শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। Rise and observe a moment of silence. Silence for Palestine. যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্মরণ করল এএফসি কংগ্রেস। ইসরায়েলি বর্বরতায় গেল 8 মাসে 35,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন মানবাধিকার লঙ্ঘনে এবার সোচ্চার এএফসিও। Thank you, Dr. Seri. আলজেরিয়া, জর্ডান, সিরিয়া ও ইয়েমেন ফেডারেশনের সমর্থন নিয়ে গেল মার্চে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। সেই আবেদনকে সরাসরি সমর্থন দিয়েছে এএফসি।
So the AFC stands together. এএফসি এবং ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী। যখন একজন ক্ষতিগ্রস্ত হয় তখন বাকিদের উপরও তার প্রভাব পড়ে। তাই এএফসি ফিলিস্তিন এফের সাথে ঐক্যমত পোষণ করছে এবং ফিফার নিয়ম ও আইনের মধ্যে থেকে ফিলিস্তিনের ফুটবল যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার স্থায়ী সমাধান চায়। গাজায় ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের মৃত্যুর খবর সহ খেলার মাঠ ও বিভিন্ন স্টেডিয়াম ধ্বংসের ভিডিও দেখিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। পরিস্থিতি বিবেচনায় এবার ফিফা কংগ্রেসে বিষয়টি গড়াচ্ছে ভোটাভুটিতে। শুক্রবার ৭৪তম বার্ষিক সভা থাইল্যান্ডে। ফিলিস্তিনে আজ যা চলছে তাতে আমরা সবাই ভুগছি। আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি বিশ্বের সকল নির্যাতিত শিশুর জন্য। যদিও এ বিষয়ে ফুটবল খুব অল্প কিছুই করতে পারে, তবে ফুটবল সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখে। ইসরায়েলের নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয়েছে প্রথমবার ফিলিস্তিন নারী দলের ইউরোপ ভ্রমণে। আয়ারল্যান্ডের সাথে খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে গ্যালারি মুখরিত ছিল ফিলিস্তিন মুক্তির স্লোগানে। শাফাত মিদুল, চ্যানেল 24। দীর্ঘ পথ পাড়ি দেয় মার্কিন মুল্লুকে টাইগারদের সঙ্গী ভ্রমণ ক্লান্তি, সাথে দুষ্কৃতি। বৈশ্বিক আসরগুলোতে যে তেমন কোনো সাফল্য নেই টিম বাংলাদেশের। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক যোজন যোজনের। ব্যর্থতার খোঁচাতে কোচ, অধিনায়ক বদল কত কিছুই না হয় দেশের ক্রিকেটে, তবে পারফরমেন্সের গ্রাফ ঘুরে ফিরে নিম্নমুখী। বিশ্ব আসরগুলোতে গ্রুপ পর্বের বাধা পেরোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। দল নির্বাচনের পর এবারও বাদ যায়নি আলোচনা। কেন মেহেদী মিরাজ, সাইফুদ্দিনরা নেই, এ নিয়ে নানা মনির নানা মত। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। বয়স বিবেচনায় মাহমুদুল্লাহ হয়তো শুনতে পাচ্ছেন শেষের সুর। একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। দলের নতুন নেতৃত্ব, অধিনায়ক নাজমুল শান্তর প্রশংসায় মাহমুদুল্লাহ। এবার ভালো করার বার্তা নয়, বিশ্বকাপ জয়ের কথাও বলেছে ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। 2007 প্রথম আসরের শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রাঙিয়েছিল বাংলাদেশ। বড় অর্জন বলতে সেটাই। সব মিলিয়ে 8 আসরে 38 ম্যাচ খেলেছে টিম টাইগার। 9 জয়ের বিপরীতে হার 3 গুণ। কোনো আসরেই জেতেনি 2-এর বেশি ম্যাচ। ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজে কোনো ম্যাচ না জিতে দেশে ফেরার হতাশাও সঙ্গী হয়েছিল টাইগারদের। তারপরও এক একটা বিশ্বকাপ আসে আর এত শত ব্যর্থতা ভুলে নতুন করে স্বপ্নের জাল বুনে দেশের ক্রিকেট প্রেমীরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24।